আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে স্পেনের মুসলমানদের ইতিহাস এই কোর্সটির ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয়টি একটু দিয়ে নেই। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। তোমাদেরকে স্পেনের মুসলমানদের ইতিহাসের একেবারে শেষ পর্যায়ে আমি পড়াচ্ছি। আমার আর 2-1টি ক্লাস হবে, এরপরেই পূর্ণাঙ্গ কোর্সটি আমাদের শেষ হয়ে যাবে। তোমরা জানো যে আন্দালুসিয়ায় যে রাজবংশটি, যে মুসলিম শাসন 7ম থেকে 14দশ শতক পর্যন্ত চলছিল, এই মধ্যযুগের আন্দালুসিয়ায় যে স্পেনের মুসলমানদের শাসন, এই মুসলিম শাসনের শেষের দিকে এসে যখন উমাইয়া রাজবংশ এখানে পতন ঘটে, স্পেনের উমাইয়া রাজবংশের পতনের পরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রাজবংশ এখানে শাসন করতে থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের শাসন ভাগের পর্যায়গুলোকে আমরা দুভাগে ভাগ করে আলোচনা করেছিলাম। প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম, সেখানে ছিল বিভিন্ন ছোট ছোট রাজবংশ, যেমন কর্ডোভার শেষের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে যায় আন্দালুসিয়া, তখন কর্ডোভায় বানু জাহুয়ারি রাজবংশ, মালাগায় বনু হাম্মুদ এবং গ্রানাডায় বনু জিরি ইত্যাদি নানা রকমের ছোট ছোট রাজবংশ আমি পড়িয়েছি। এবারে স্পেনে ক্ষুদ্র রাজবংশ বা প্রেটি ডাইনেস্টিগুলোর দ্বিতীয় পর্যায়ে তোমাদের সাথে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ে কিন্তু এখানে ক্ষুদ্র রাষ্ট্রগুলো আর শাসন করতে পারেনি, আলাদা আলাদা ছোট ছোট অঞ্চলগুলো এরপরে তাদের স্বকীয়তা হারায় এবং স্বাধীনতা হারায়। তারপরে এটি উত্তর আফ্রিকার দ্বারা কিছুদিন শাসিত হয়। তোমরা জানো যে উত্তর আফ্রিকায় মুসলিম শাসন তখন ছিল। উত্তর আফ্রিকায় তোমার ফাতেমীয় রাজবংশ ছিল। তো ফাতেমীয়দের পরবর্তী শাসকরা এখানে উত্তর আফ্রিকা থেকে স্পেনকে অধিকার করে কিছুকাল এখানে মুসলিম শাসন টিকিয়ে রেখেছিল। সেই পর্যায়টি অর্থাৎ প্রেটি ডাইনেস্টি বা ক্ষুদ্র রাজবংশসমূহের দ্বিতীয় পর্যায়টা আমি আলোচনা করব আজকে। সেই দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপ হচ্ছে স্পেনে মুরাবিতুন রাজবংশ। স্পেনে উত্তর আফ্রিকার শাসন এটা 1090 সাল থেকে 1169 সাল পর্যন্ত। নর্থ আফ্রিকান রুল ইন স্পেন, উত্তর আফ্রিকার অধীনে স্পেন 1090 থেকে 1269। স্পেনে মরক্কোর মুরাবিতুন রাজবংশ 1091 থেকে 1146 খ্রিস্টাব্দ পর্যন্ত এরা মুরাবিতুনরা এখানে শাসন করেছিল। 11 শতাব্দীর মধ্যভাগে যখন স্পেনে উমাইয়া শাসন পতনের দ্বারপ্রান্তে এবং উত্তর আফ্রিকায় তাদের নিয়ন্ত্রণ নেই বললেই চলে, তখন সাহারা মরুভূমির মুরাবিতুন নামক রাজবংশের উত্থান ঘটে। অর্থাৎ উত্তর আফ্রিকা থেকে এই রাজবংশটি এখানে এসে শাসন করে। 1002 সালে স্পেনের উমাইয়া শাসক হাজিব আল মনসুরের মৃত্যুর পর উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির বারবারগণ একজন মুরাবিতুন বা ধর্মীয় নেতার আনুগত্য প্রকাশ করে এবং তার শাসন মেনে নেয়। মুরাবিতুনগণ তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে সমগ্র পশ্চিম আফ্রিকায় তাদের সাম্রাজ্য বিস্তার করে। মুরাবিতুনদের পরিচয়। মুরাবিতুন হচ্ছে আরবি শব্দ, এর অর্থ রাবাত বা উপাসনালয়ে অবস্থানকারী এমন ব্যক্তি ছিলেন যিনি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী। মুরাবিতুনদের ধর্মীয় উপদেশ নিতে লোকজন রাবাতের আশপাশে সমবেত হতো। মুরাবিতুনদের পুরুষরা সাহারা মরুভূমির উত্তপ্ত হাওয়া থেকে রক্ষা পেতে সবসময় কালো পোশাক পরিধান করত এবং মুখমণ্ডল ঢেকে রাখত। এজন্য তারা মুলাচ্ছামিন নামেও পরিচিত। মুরাবিতুনগণ আফ্রিকার সানহাজা গোত্রের লোক ছিলেন, তবে তাদের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে মুরাবিতুনরা হিমরীয় গোত্রের ছিল এবং তারা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ইয়েমেন থেকে প্রথমে সিরিয়া এবং পরে সেখান থেকে আফ্রিকায় চলে যায়। অন্যান্য ঐতিহাসিকরা মুরাবিতুনগণকে
উত্তর আফ্রিকার সানহাজা বারবার গোত্রের লোক বলে মনে করত, আর এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ইউসুফ বিন তাশফিন। মুরাবিতুনদের উত্থান এবং উত্থান এবং তাদের ধারাবাহিক যে এখানে শাসনকাল, এটি আমি কয়েকটি ধাপে কয়েকটি নাম্বারে উল্লেখ করব। প্রথমে হচ্ছে মুরাবিতুনদের উত্থানের প্রথম যিনি এখানে নেতৃত্ব দিয়েছিলেন, 1 নম্বরে ইয়াহিয়া বিন ইব্রাহিমের হজ পালন। উত্তর আফ্রিকার সানহাজা বারবার গোত্রের ধর্মীয় রিতা ইয়াহিয়া বিন ইব্রাহিম 1039 সালে মক্কায় হজ পালন করতে যান। হজ শেষে প্রত্যাবর্তনের সময় কায়রোয়ানের মালিকি মাযহাবের বিখ্যাত ধর্মশাস্ত্রবিদ আবু ইমরান আল ফাসির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এ সময় ইয়াহিয়া বিন ইব্রাহিম আবু ইমরান আল ফাসিকে মরক্কো অঞ্চলে বারবারদের মধ্যে একজন ধর্মপ্রচারক প্রেরণ করতে অনুরোধ করেন। দ্বিতীয় পর্যায়ে আছে আবদুল্লাহ বিন ইয়ামিনের মরক্কো গমন। আবু ইমরান আল ফাসি বারবার ধর্মীয় নেতা ইয়াহিয়া বিন ইব্রাহিমের অনুরোধ রক্ষার্থে আবদুল্লাহ বিন ইয়ামিন নামক এক ব্যক্তিকে মরক্কোতে প্রেরণ করেন। আবদুল্লাহ বিন ইয়ামিন মরক্কোতে এসে একটি রাবাত নির্মাণ করে ধর্মপ্রচারের কাজ শুরু করেন এবং তার অনুসারীদের সংখ্যা বাড়তে থাকলে তিনি সেখানে ক্ষমতাশালী নেতা হিসেবে পরিচিতি পান। তিনি বারবারদের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক সংগঠক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। তার অনুসারীদের মধ্যে ইয়াহিয়া বিন ওমর ও আবু বকর বিখ্যাত ছিলেন। 3 নম্বর, বারবারদের সুসংগঠিতকরণ। সাহারার বারবাররা সাহসী ছিল কিন্তু সংগঠিত ছিল না। আবদুল্লাহ বিন ইয়ামিন ধর্মীয় জ্ঞান সাধনার পাশাপাশি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি তার প্রিয় শিষ্য ইয়াহিয়া বিন ওমরের নেতৃত্বে যুদ্ধবিদ্যায় প্রশিক্ষণ দিয়ে বারবারদের সুসংগঠিত করেন। তিনি সামরিক জ্ঞানের সঙ্গে শৃঙ্খলাবোধ, ধর্মীয় প্রভাবের সমন্বয় সাধন করে বারবারদেরকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গঠন করেন। 4 নম্বর, ইয়াহিয়া বিন ওমরের বিভিন্ন অঞ্চল জয়। ধর্মীয় এবং রাজনৈতিক মতাদর্শে উজ্জীবিত সমরনায়ক ইয়াহিয়া বিন ওমর সমসাময়িক বারবার বাহিনী নিয়ে বিভিন্ন নতুন অঞ্চলে অভিযান পরিচালনা করেন এবং জয় করেন। তিনি ওয়াদিয়া ও সিজিল মাসা পর্যন্ত অগ্রসর হন। ঐতিহাসিকদের মতে ইয়াহিয়া বিন ওমর সাহারার অনেক গভীরে প্রবেশ করেন এবং যেসব অঞ্চল উমাইয়া সেনাপতি মুসা বিন নুসাইর কর্তৃক অনধিকৃত ছিল তা অধিকার করেন। 1059 সালে বারবার গোত্রের সঙ্গে এক সংঘর্ষে ইয়াহিয়া বিন ওমর নিহত হন। আবু বকরের রাজ্য জয় এবং নিজ নামে মুদ্রা প্রচলন। 1059 সালে সেনাপতি ইয়াহিয়া বিন ওমরের মৃত্যুর পর তার ভাই আবু বকর সেনাবাহিনীর দায়িত্ব পালন করেন। তিনি আবু বকর ভাই হত্যার প্রতিশোধ নিতে বারগাতা সহ গোত্রকে আক্রমণ করে পরাজিত করেন। তিনি সিজিল মাসা থেকে অন্যত্র রাজধানী স্থাপন করেছিলেন। অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলে আবু বকর ইদ্রিসীয় রাজ্য দখল করে নিজ নামে মুদ্রা প্রচলন করেন এবং মারাকুলোতে নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন। এ সময় মরুভূমির বারবারদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে শাসনভার নিজ ভ্রাতুষ্পুত্র ইউসুফ বিন তাশফিনের উপর অর্পণ করে তিনি বিশৃঙ্খলা দমনে সেখানে অভিযান চালান। কিন্তু ফিরে আসলে ইউসুফ বিন তাশফিন তাকে নির্বাসিত করে ক্ষমতা দখল করেন। নির্বাসিত অবস্থায় আবু বকর 1107 অথবা 1108 সময়কালে মৃত্যুবরণ করেন। ইউসুফ বিন তাশফিন 1061 সালে ইউসুফ বিন তাশফিনের শাসন ক্ষমতা গ্রহণ মুরাবিতুন বংশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইউসুফ বিন তাশফিন 1061 থেকে 1107 সাল পর্যন্ত রাজ্য শাসন করেন এবং মুরাবিতুন বংশকে উন্নতি ও প্রভাব বিস্তারের শীর্ষে নিয়ে যান। তিনি অতিশয় বুদ্ধিমান, দক্ষ সংগঠক এবং সমরকুশলী ছিলেন। বাগদাদের আব্বাসীয় খলিফা তাকে আমিরুল মুসলিমিন উপাধি দেন। তোমরা উপাধিটা মনে রাখবে, তার উপাধি ছিল আমিরুল মুসলিমিন। ইউসুফ বিন তাশফিনের
সময় স্পেনের খ্রিস্টানদের অত্যাচার থেকে রক্ষা পেতে বনু আব্বাদ বংশের শাসক মুহাম্মদ ইউসুফ বিন তাসফিনের নিকট সাহায্য প্রার্থনা করেন। একই সময়ে কিন্তু এক একটা অঞ্চলে আলাদা আলাদা মুসলিম ছোট ছোট ইউনিট বা ছোট ছোট রাজ্য ছিল তখন, অর্থাৎ আরেক অঞ্চলে কিন্তু তখন এই বনু আব্বাদ বংশ শাসন করছিল এবং এখানে ইউসুফ বিন তাসফিনও ছিল আরেকটি অঞ্চলে। 1086 সালে 20,000 সৈন্য সৈন্যসহ ইউসুফ বিন তাসফিন স্পেনে পৌঁছেন এবং জল্লাকার যুদ্ধে ষষ্ঠ আলফান্সোর নেতৃত্বে 60,000 সৈন্যর এক বিশাল খ্রিস্টান বাহিনীকে পরাজিত করেন। অর্থাৎ খ্রিস্টানরা যে অংশগুলো জয় করে নিয়েছিল সেগুলো পুনরুদ্ধারের জন্য তিনি এখানে আসলেন। কার আমন্ত্রণে আসলেন? এখানকার বনু আব্বাদ বংশের শাসক মুহাম্মদের আমন্ত্রণে। এবং ষষ্ঠ আলফান্সোকে 60,000 সৈন্যের এই বিশাল বাহিনীকে তিনি পরাজিত করলেন এবং ষষ্ঠ আলফান্সো মাত্র 300 সৈন্য নিয়ে কোনো রকমে পলায়ন করতে বাধ্য হয়েছিলেন। পরের বছর খ্রিস্টানদের অত্যাচারের মুতামিদ আবারও ইউসুফের কাছে সাহায্য চান এবং দ্বিতীয়বার স্পেনে এসে তিনি গ্রানাডা দখল করে নিজেই প্রতিনিধি মারফত অর্থাৎ আবু বকর নামক একজন প্রতিনিধিকে রেখে মরক্কো ফিরে যান এবং 1102 সালে আলমেরিয়া, মুরসিয়া, দেনিয়া, লাটভিয়া, বাদাজোজ এবং ভ্যালেন্সিয়া সহ 13টি মুসলিম রাজ্য মুরাবিতুনদের করদ রাজ্যে পরিণত করেন। এইভাবে মুরাবিতুনরা একটা সময় কিন্তু এই স্পেনের এই গ্রানাডা অঞ্চল, সেভিল এগুলো দখল করে তাদের অধীনস্থ শাসকদের দ্বারা শাসন করতে থাকে এবং অত্যন্ত সুনাম এবং অত্যন্ত মর্যাদার আসনে স্পেনকে এ সময় নিয়ে যান। পরবর্তী শাসকগণ এবং মুরাবিতুনদের পতন। এই রাজবংশ বেশি দিন স্থায়ী হয়নি, খুব অল্প সময় স্পেনে টিকেছিল। তারপরেও ক্ষয়িষ্ণু মুসলিম সাম্রাজ্যকে কিছুটা ধরে রাখার জন্য তাদের অবদান অনস্বীকার্য। ইউসুফ বিন তাসফিনের মৃত্যুর পর পুত্র আলী বিন ইউসুফ 1107 সালে সিংহাসনে বসেন। তিনি পিতার ন্যায় কয়েকবার খ্রিস্টানদের পরাজিত করে আলভিরা, মাদ্রিদ ও অন্যান্য শহর ও দুর্গ অধিকার করেন। এদিকে আলী বিন ইউসুফের ভাই তামিম 1110 সালে সারাগোসা দখল করেন, কিন্তু তামিমের মৃত্যুর পর সারাগোসা সহ বিভিন্ন অঞ্চল খ্রিস্টানদের দখলে চলে যায়। 1145 সালে আলী বিন ইউসুফের মৃত্যু হয়। আলী বিন ইউসুফের মৃত্যুর পর তাসফিন, ইব্রাহিম এবং ইসহাকের মতো কয়েকজন দুর্বল শাসক শাসন করেন। এ সময় ইসহাকের দুর্বলতার সুযোগে গোত্রীয় বিভক্তি বারবারদের বিভক্ত করে দেয়। মুওয়াহিদুন বংশের প্রতিষ্ঠাতা আব্দুল মোমেন বিন আলী 1146 সালে তেলেমসান প্রান্তরে মুরাবিতুনদের পরাজিত করেন এবং নাবালক মুরাবিতুন শাসক ইসহাককে মৃত্যুদণ্ড দিলে এই মুরাবিতুন রাজবংশের এখানেই পরিসমাপ্তি এবং পতন ঘটে। তো খুব অল্প কিছু কাল শাসন করলেও তারা কিন্তু অত্যন্ত সুনামের সাথে মুসলিম শাসনকে, যেখানে কিনা খ্রিস্টানদের আক্রমণে বারে বারে তারা পর্যুদস্ত হয়ে পড়ছিল, এখানে মুসলিম শাসন টিকিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছিল, ঠিক সেই সময়টাতে এখানে মুরাবিতুনদের এই ছোট্ট একটি অল্প সময়ের শাসনকাল, অর্থাৎ 100 বছরেরও কম সময়ের শাসনকাল কিন্তু এখানে খুব সুন্দরভাবে সুনামের সাথে মুসলিম শাসনের জন্য বিখ্যাত, মুসলিম স্পেনের শাসনের জন্য ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। তো সুতরাং বলা যায় স্পেনে ক্ষুদ্র ক্ষুদ্র বংশের ইতিহাসে মুরাবিতুনগণ অল্প সময়ের ব্যবধানে উত্তর আফ্রিকা এবং স্পেনে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, কিন্তু যোগ্য শাসকের অভাবে অতি অল্প সময়ের মধ্যে এই বংশ পতনের মুখোমুখি হয়। অর্থাৎ একমাত্র যোগ্য শাসকই তাদের ছিল ইউসুফ বিন তাসফিন। তাসফিনের মৃত্যুর পরেই কিন্তু এই সাম্রাজ্য আস্তে আস্তে পতনের দিকে চলে যায়। তাদের উত্থান যেমন বিস্ময়কর, তেমনি তাদের পতনও ছিল দৃষ্টান্তমূলক। অর্থাৎ হঠাৎ করেই যেমন উত্থান হয়, তেমনি খুব দ্রুত
তম সময়ের মধ্যেই তাদের পতনও ঘটে। 1146 সালে মুরাবিতুনদের ধ্বংসস্তূপের উপরে মুয়াহিদুন রাজবংশ প্রতিষ্ঠা হয় এবং মুরাবিতুন শাসন ব্যবস্থা স্পেনের ইতিহাসে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। অর্থাৎ মুরাবিতুনরা উত্তর আফ্রিকা থেকে এসে এখানে শাসন করেছিল এবং উত্তর আফ্রিকায় আবার এই সময় শাসনের পালাবদল হয়ে মুয়াহিদুনরা রাজবংশ প্রতিষ্ঠা করে এবং উত্তর আফ্রিকা থেকে এই মুয়াহিদুনরাই আবার স্পেনে শাসন কার্য পরিচালনা করে, অর্থাৎ স্পেনে মুসলিম শাসন টিকিয়ে রাখতে ভূমিকা পালন করেছিল। তো এই জন্য এই ছোট্ট ছোট্ট রাজবংশগুলো খুব অল্প সময় স্পেনকে শাসন করলেও এই ক্ষয়িষ্ণু মুসলিম সাম্রাজ্যকে শেষের দিকে টিকিয়ে রাখার লড়াইয়ে তারা ছিল অনন্য, অসাধারণ। তাই এই সমস্ত ক্ষুদ্র রাজবংশকে অস্বীকার করার, স্পেনের ইতিহাসে অস্বীকার করার কোনোই উপায় নেই। তো এই পর্যন্তই আমার আলোচনা। অধ্যায়টি অত্যন্ত ছোট হলেও এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকে। মুরাবিতুন বা মুয়াহিদুন থেকে তোমাদের 10 বা 12 অ্যান্সার তোমাদেরকে তৈরি করতে হয় পরীক্ষার জন্য। তো আমি যেভাবে আলোচনা করলাম এভাবে আলোচনা করতে পারো, অথবা তোমরা নিজেরা বইপত্র ঘেঁটে আরেকটু অধ্যয়ন করে আলোচনা করতে পারো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবাইকে আমার ক্লাস শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবে তোমরা।